হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন টু মোর। আমি তোমাদের লাইফ সায়েন্স টিচার দীপিকা ঘোষ। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের দশম শ্রেণীর জীবনের প্রবাহমানতার জনন বিষয়ে আলোচনা করেছিলাম, তাই তো? তো যারা এখনো ভিডিওটা দেখোনি, ভিডিওটা পুরোটা দেখবে। আজকে আমরা এই ভিডিওতে জননের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। সামনেই তোমাদের এক্সাম, তো কি কি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে বা এই চ্যাপ্টারে কি কি পড়তে হবে, তো সেই বিষয়ে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। ভিডিওটা পুরোটা দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে। চলো আজকে ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন দিয়ে শুরু করছি। অযৌন জননের একক কি? অপশনগুলো ভালো করে শুনবে, তোমরা একটু ভাববে, তারপর আমি উত্তরটা তোমাদের বলবো। গ্যামেট, রেণু, পরাগ, স্টক ও শিয়ন। ফার্স্ট উত্তর কি হবে? ফার্স্ট যে প্রশ্নটা বললাম এর উত্তর কি হবে? রেণু। দেখো নেক্সট, নিষিক্ত ডিম্বাণু হলো, অপশনগুলো কি? এমব্রায়ো, জাইগোট, স্পোর ও মরুলা। সঠিক উত্তর জাইগোট। ক্লিয়ার? খণ্ডীভবন পদ্ধতি দেখা যায়, প্রাণীগুলোর নাম শোনো, দিয়ে তারপর তোমরা আনসারগুলো ভাববে, আমি বলবো, এখন মিলিয়ে নেবে। হাইড্রা, ইস্ট, অ্যামিবা, স্পাইরোগাইরা। আমি এর আগে পড়িয়েছি আগের ভিডিওতে, দেখবে তোমরা যারা দেখোনি এখনো। সঠিক উত্তর স্পাইরোগাইরা। নেক্সট কোশ্চেনে যাই। রেণু উৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন করে কারা? অপশন শোনো। ছত্রাক জাতীয় উদ্ভিদ, প্ল্যানেরিয়া, হাইড্রা, অ্যামিবা। সঠিক উত্তর ছত্রাক জাতীয় উদ্ভিদ। ক্লিয়ার? পুনরুৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে, অপশনগুলো শোনো। ইউগ্লিনা, স্পাইরোগাইরা, প্ল্যানেরিয়া, অ্যামিবা। সঠিক উত্তর কি? প্ল্যানেরিয়া। নেক্সট, কতগুলো পেয়ার করে আমি জোড়ায় জোড়ায় কতগুলো অপশন বলছি, আগে অপশনগুলো শোনো, যেটা সঠিক উত্তর হবে সেটা নির্বাচন করতে হবে। তো ফার্স্ট অপশনের বলি, বহু বিভাজন হাইড্রা, খণ্ডীভবন স্পাইরোগাইরা, পুনরুৎপাদন ফার্ন, কর্কটগম প্ল্যানেরিয়া। এদের মধ্যে সঠিক কোনটি? উত্তর হবে খণ্ডীভবন স্পাইরোগাইরা। নেক্সট কোশ্চেন, সপুষ্পক উদ্ভিদে পরিণত ভ্রূণস্থলিতে মোট কয়টি কোষ ও নিউক্লিয়াস থাকে? সপুষ্পক উদ্ভিদের যে ভ্রূণস্থলী মাঝখানে ছিল, এইখানে ছিল 3টি কোষ, মাঝখানে ছিল 2টি, এদিকে 3টি কোষ ছিল। তো এখানে একটা, দুটো, তিনটে, এই 3টে 6টা, মাঝখানে 2টো, টোটাল কটা হলো? 8টি কোষ। এখানে 7টা কোষ, এইখানে একটা কোষের মধ্যে 2টো নিউক্লিয়াস রয়েছে, তাহলে 7টি কোষ ও 8টি নিউক্লিয়াস। অপশন হবে এটা, 7টি কোষ ও 8টি নিউক্লিয়াস। 1 2 3 4 5 6, এখানে একটাই কোষ, তার মধ্যে 2টো নিউক্লিয়াস থাকে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, শোনো। একটি রেণু মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 12 হলে ওই উদ্ভিদে শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত হবে? তো রেণু মাতৃকোষ কি প্রকৃতির? আমরা জানি রেণু মাতৃকোষ ডিপ্লয়েড প্রকৃতির, তাই তো? তাহলে 2n সমান কত দেয়া আছে বললাম? 12। তাহলে এখান থেকে n মানে হ্যাপ্লয়েড নাম্বারটা বের করতে হবে, 12/2 সমান কি হলো? 6। এবার বলছে শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম, শস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড প্রকৃতির, মানে 3n ইকুয়াল টু, জাস্ট মাল্টিপ্লাই করো, 3 × 6 দ্যাট ইজ 18। তাহলে সঠিক উত্তর হবে 18, 18টি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আম, ধান, সূর্যমুখী, পলাশ, গোলাপ, শিমুল, যে নামগুলো বললাম, এগুলোর মধ্যে কোনগুলি পতঙ্গ পরাগী ফুল
তা নির্বাচন করো। তিনটে করে উদ্ভিদের নাম দিয়ে এক একটা অপশন বলা হচ্ছে, ভালো করে শুনবে, দেন আনসারটা নিজেরা ডিসাইড করবে। গোলাপ, আম, সূর্যমুখী ফার্স্ট অপশন। সেকেন্ড, আম, শিমুল, পলাশ। থার্ড, ধান, সূর্যমুখী, শিমুল। ফোর্থ, ধান, পলাশ, সূর্যমুখী। কোন অপশনগুলো হবে? দেখো লাস্ট যে তিনটা অপশন বললাম সেই অপশনে মিক্স রয়েছে বায়ু পরাগী, পতঙ্গ পরাগী, পক্ষী পরাগী, কিন্তু ফার্স্ট অপশনে সবগুলোই পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ। কোনগুলো ছিল? গোলাপ, আম, সূর্যমুখী। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নেক্সট এমসিকিউ কোশ্চেন। যদি পরাগনালী ডিম্বক রন্ধ্রপথে ডিম্বকে প্রবেশ করে তাহলে তাকে কি বলে? তো আমরা ভ্রূণস্থলীর মধ্যে যখন পরাগনালীটা প্রবেশ করছিল তিনটে ভাগ এর হয়ে থাকে। তো প্রিভিয়াস ভিডিওতে রয়েছে, তা আরেকবার লাস্ট বলে দিই। তো এইখানেতে দুটো নিউক্লিয়াস দিয়েছিল, এখানে তিনটে ছিল কোষ, এখানে তিনটে ছিল, তাই তো? পরাগনালী যখন, এইটা ধরো ডিম্বকের আবরণ, ডিম্বকের আবরণ, এইখানেতে এটা হচ্ছে ডিম্বক, ঠিক আছে? তাহলে পরাগনালী দিয়ে এই ঘরটা এরকম ভাবে ছিল, এই জায়গাটাকে আমরা কি নাম দিয়েছিলাম? এই জায়গাটা একটা হোল ছিল, এটা রন্ধ্র, ঠিক আছে? আর এটা ভ্রূণ, তোমার এটা এরকম জায়গা ছিল। তো যখন ডিম্বক রন্ধ্র, এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, ডিম্বক রন্ধ্র দিয়ে যখন যায় তখন তাকে বলা হয় পুরোগামী, ঠিক আছে? পরাগনালী সরাসরি যদি এরকম ডাইরেক্ট ডিম্বক ত্বক ভেদ করে যায় তখন তাকে বলা হয় মেসোগামী। আর ডিম্বক মূল বা এই অংশটা দিয়ে যখন যাচ্ছে, মানে এখানে যে কানেকশন, মেন যে কানেকশন থাকছে, তো রেণুস্থলী যে ভ্রূণমূল, এই যে কানেকশনটা এইখান দিয়ে যখন যায় তখন তাকে বলা হয় চ্যালাজোগামী। অপশনে সবগুলোই রয়েছে, আমার অপশনে কোশ্চেনে অপশন দেওয়া ছিল পুরোগামী, মেসোগামী, চ্যালাজোগামী। তো প্রশ্নটা আরেকবার বলছি শোনো। যদি পরাগনালী ডিম্বক রন্ধ্রপথে ডিম্বকে প্রবেশ করে তাহলে তাকে কি বলে? তাহলে ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করছে মানে আমরা পুরোগামী, সঠিক উত্তর হবে, ঠিক আছে? আমরা বলবো উত্তর হবে পুরোগামী। নেক্সট, পরাগনালী ডিম্বকে প্রবেশ করার সময় কয়টি পুংগ্যামেট থাকে? তো পরাগ রেণু যখন তোমার গর্ভমুণ্ড থেকে রেণুস্থলীর দিকে অগ্রসর হয় তখন এইখানে যে পরাগনালী থাকে, এখানে জনন নিউক্লিয়াস এবং নালিকা নিউক্লিয়াস থাকে, সেইখানেতে দুটো পুংগ্যামেট অবস্থান করে। তাহলে অপশনগুলো ছিল একটি, দুটি, তিনটি, চারটি। তাহলে অপশন কি হবে? দুটি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, মাইক্রো প্রোপাগেশনে উদ্ভিদ দেহাংশ থেকে সর্বপ্রথমে কি গঠিত হয়? আমরা পড়িয়েছিলাম মাইক্রো প্রোপাগেশন। অপশন শোনো, কেলাস, স্টক, শিয়ন এবং সবকটি। সঠিক উত্তর কি? কেলাস। নেক্সট কোশ্চেন, ফার্নের যৌনক্রমে নিচের কোন দশাটি রেণুধর যৌনুর অন্তর্গত নয়? অপশন প্রোথ্যালাস, ষোড়াশ, রেণুস্থলী এবং রেণু মাতৃকোষ। ষোড়াশ, রেণুস্থলী এবং রেণু মাতৃকোষ এটা রেণুধর দশার সাথে অন্তর্ভুক্ত। সো প্রোথ্যালাসটা এক্সেপশনাল কেস। তো সঠিক উত্তর প্রোথ্যালাস। এই যে নয় বলেছে, এই নয় জায়গাটা তোমরা হাইলাইট করবে, ভালো করে বুঝবে, জায়গাটা নয় চেয়েছে, অন্তর্ভুক্ত নয়। ওকে, ভুল হয়ে যায় এই জায়গাগুলো। দ্রুত রোগমুক্ত অসংখ্য উদ্ভিদ উৎপাদনে তুমি কোন পদ্ধতি অবলম্বন করবে? অপশনগুলো শোনো, খণ্ডীভবন, মাইক্রো প্রোপাগেশন, পুনরুৎপাদন, যৌন জনন। কোনটি হবে? মাইক্রো প্রোপাগেশন। কারণ আমরা জানি এখানে
সম্পূর্ণ জীবাণুমুক্তকরণ ভাবে উদ্ভিদের কালচার করা হয়। তো এরপরে এটা এমসিকিউ কোয়েশ্চেন কতগুলো আমি জাস্ট আলোচনা করলাম। এরপরে সম্পর্ক রয়েছে, তো সেই সম্পর্কের রেসপেক্টে তোমাদের বলতে হবে, ঠিক আছে? দেখো, দেখো এখানে একটা সম্পর্ক দেওয়া আছে যে পাথরকুচি, পত্রজ মুকুল আর কচুরি পানা কি? ঠিক আছে, এটা একটা সম্পর্ক, শূন্যস্থান পূরণ। এখানে কি বসবে না, এটা আমরা কি, এগুলো যে অঙ্ক যোজনের মধ্যে পড়েছিলাম। তো পত্রজ মুকুল আমরা জানি পাতার কিনারা বরাবর যে মুকুলটা বেরিয়ে সেখান থেকে গাছ বেরোয়। কচুরি পানার ক্ষেত্রে কি হয়, যে গাছটা থাকে বায়ু আর জলের মধ্যবর্তী স্থানে, ওদের অর্ধবায়বীয় এক্সট্রা একটা কাণ্ড বেরায়, সেইটাকে বলা হয় খর্বধাবক। এই খর্বধাবকীয় এটা ক্রমশ অগ্রসর হয় এবং মূল বেরিয়ে নতুন একটা উদ্ভিদ তৈরি হয়ে মাতৃদেহ থেকে আলাদা হয়ে যায়। তো এখানে সঠিক উত্তর হবে খর্বধাবক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। জোড় কলম আম, তো ড্যাশ জবা, জোড় কলম আম ড্যাশ জবা, তাহলে কি হবে? জোড় কলম আম ড্যাশ জবা। সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে কি শাখা কলম। ক্লিয়ার? এরকম সম্পর্ক কিছু আরো প্র্যাকটিস করবে তোমরা, আমি জাস্ট টাইপস গুলো তোমাদের সাথে আলোচনা করছি। নেক্সট ট্রু ফলস, চলো এরপরে কিছু ট্রু ফলস নিয়ে আমরা আলোচনা করি। প্রথম প্রশ্নটা শুনবে, কচুরি পানা পত্রজ মুকুলের সাহায্যে জনন সম্পন্ন করে। এই মাত্র জাস্ট আলোচনা করেছি, অপশনটা কি, সঠিক উত্তর কি হবে বলো? সত্য না মিথ্যা? এই জাস্ট করেছি একটা শূন্যস্থান পূরণ দিয়ে। সঠিক উত্তর হবে মিথ্যা, কারণ আমরা জানি কচুরি পানা খর্বধাবকের সাহায্যে জনন সম্পন্ন করে। ক্লিয়ার? নেক্সট, সপুষ্পক উদ্ভিদের স্ত্রীস্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগ রেণু সংগ্রহ করে। আর একবার বলছি শোনো, সপুষ্পক উদ্ভিদের স্ত্রীস্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগ রেণু সংগ্রহ করে। সঠিক উত্তর কি, সত্য না মিথ্যা? সঠিক উত্তর হবে মিথ্যা, কারণ গর্ভমুণ্ড কখনো পরাগ রেণু সংগ্রহ করে না, পরাগ রেণু গর্ভমুণ্ডে এসে আটকায়। তো উত্তরটা মিথ্যা। ক্লিয়ার? নেক্সট ট্রু ফলস, আলু স্ফীত কণ্ডের সাহায্যে অঙ্গজ জনন সম্পূর্ণ করে। সত্য না মিথ্যা? সঠিক উত্তর সত্য, কারণ আমরা জানি রূপান্তরিত কাণ্ডের উদাহরণে আলু ছিল, পড়িয়েছিলাম। নেক্সট কোশ্চেনে চলো, একবীজপত্রী উদ্ভিদের কলম করা হয় না, কারণ তাদের ক্যাম্বিয়াম কলা থাকে না। একবীজপত্রী উদ্ভিদের সংবহন কলাতন্ত্র অতটা উন্নত নয়, যার দরুন তাদের শরীরে ওই জোড় কলম, যেটা আমরা গ্রাফটিং পড়িয়েছিলাম স্টক শিয়ন নিয়ে, সেইটা করা সম্ভব হয় না, বা শাখা কলমও করা অতটা পসিবল হয় না। তো তার জন্য এদের কলম করা যায় না। ঠিক আছে, তাহলে এই অপশনে এখানে সত্য বা মিথ্যার মধ্যে উত্তরটা হবে সত্য। বলেছিলাম কোশ্চেনটা যে কলম করা হয় না, সত্য কি মিথ্যা? সত্য। নেক্সট কোশ্চেন, যৌনক্রম দেখা যায় প্রধানত প্রাণীদের দেহে। সত্য না মিথ্যা? এটা হবে মিথ্যা, বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, কিছু প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। এটা প্রধানত বলেছে, ঠিক আছে, সেই জন্য মিথ্যা। নেক্সট, শূন্যস্থান পূরণ। আগেরটা সম্পর্ক দিয়েছিল, এটা নর্মাল তোমাদের যে শূন্যস্থান পূরণ পড়ে সেরকম কিছু শূন্যস্থান পূরণ। কোশ্চেনগুলো শুনবে। তো ফার্স্ট কোশ্চেন, পুংকেশর কেটে
উভয় লিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার ঘটনাকে কি বলে? উভয় লিঙ্গ ফুল কি? যে ফুলের পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র দুটোই একসাথে থাকে তাকে উভয় লিঙ্গ ফুল বলে। কিন্তু এখানে বলেছে পুংকেশর চক্রকে যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয় সেই পদ্ধতির নাম কি? সেই পদ্ধতির নাম হচ্ছে ইমাস্কিউলেশন। ইমাস্কুলেশন কেন হয় না? এটা ইতর পরাগযোগে বিশেষ সুবিধা প্রদান করে। কারণ ইতর পরাগযোগ মানুষের দ্বারা বা বিভিন্ন বাহকের উপস্থিতিতে খুব ভালোভাবে করা যায়। উভয় লিঙ্গ ফুল মানে সে স্বপরাগযোগ করে নেবে, তো সেক্ষেত্রে আমরা ফুলের মধ্যে বিশেষ কোনো নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটাতে পারবো না। তো ইমাস্কিউলেশন পদ্ধতিতে যদি আমরা ফুল থেকে পুংস্তবকটাকে আলাদা করে দিই, অন্য একটা ফুলের পরাগ রেণু এনে এই ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করা যেতে পারে। ঠিক আছে, তো এই উত্তরটা কি হবে? ইমাস্কুলেশন। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের রেণু উৎপাদন ও বিকাশ ড্যাশের মধ্যে ঘটে? রেণু কোথায় উৎপন্ন হয়? রেণুস্থলী। তাহলে উত্তরটা হবে রেণুস্থলীর মধ্যে ঘটে। ওকে, বাদুড়ের দ্বারা পরাগযোগকে কি বলা হয়? বাদুড়ের দ্বারা পরাগযোগকে কি বলা হয়? ভাবো কি বলা হয়? তোমাদের সিলেবাসে জেনারেলি 4টে নাম ছিল, তো সেইগুলো আমি পড়িয়েছি। বায়ু, জল, আর কি কি ছিল? পক্ষী, আর কি ছিল? পতঙ্গ, তাই তো? এই 4টে বাহক। বায়ুর দ্বারা হলে অ্যানিমোফিলি, জল দ্বারা হলে হাইড্রোফিলি, পক্ষী দ্বারা হলে অর্নিথোফিলি, আর পতঙ্গ দ্বারা হলে এন্টোমোফিলি। এই 4টে ছিল, ঠিক আছে? এছাড়া কখনো কখনো বাদুড়, শামুক এবং মানুষ এরাও কিন্তু পরাগযোগে, কি পরাগযোগ? ইতর পরাগযোগেও সাহায্য করে। তো মানুষের দ্বারা যখন হয় তখন তাকে বলা হয় অ্যান্থ্রোফিলি, শামুক দ্বারা যখন হয় তখন বলা হয় ম্যালাকোফিলি, বাদুড়ের দ্বারা যখন হয় তখন তাকে বলে কাইরোপটেরোফিলি। তাহলে এখানে সঠিক উত্তর কি আসবে? কাইরোপটেরোফিলি। দেখো বানানটা। ক্লিয়ার? কাইরোপটেরোফিলি। তাহলে বাদুড়ের মাধ্যমে যখন হচ্ছে তোর হবে এইটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নিষিক্ত নির্ণীত নিউক্লিয়াস থেকে কি গঠিত হয়? নির্ণীত নিউক্লিয়াস কোথায় থাকে? সেই রেণুস্থলীর মাঝখানে দুটি নিউক্লিয়াস সমৃদ্ধ যে কোষ, সেটাকে নির্ণীত নিউক্লিয়াস বলা হয়। 2n হয়ে থাকে। সেটা যখন নিষিক্ত হয়ে যায় তখন, নিষিক্ত কার মাধ্যমে হয়? 2n হয়ে থাকে, আর একটা পুং গ্যামেটের সাথে যুক্ত হয়ে 3n হয়ে যায়। তাহলে এই 3nটাকে কি বলা হয়? থাকে শস্য নিউক্লিয়াস। তাহলে সে কি উৎপন্ন করছে? শস্য নিউক্লিয়াস গঠন করছে। ওকে, নেক্সট কোশ্চেন। ডিম্বক নিষেকের পর ক্রমশ বৃদ্ধি পেয়ে কি সৃষ্টি করে? ডিম্বক নিষেকের পর বৃদ্ধি পেয়ে বীজে পরিণত হয়। সপুষ্পক উদ্ভিদের নিষেক, যে দ্বিনিষেক পদ্ধতি আমি পড়িয়েছি, সেইখান থেকে আমরা বলেছিলাম যে আফটার ফার্টিলাইজেশন ডিম্বাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বক বীজে পরিণত হয়। ক্লিয়ার? শূন্যস্থান পূরণ এখানেই আপাতত কমপ্লিট করলাম। নেক্সট কোশ্চেন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। দেখো ফার্স্ট কোশ্চেন আমি বলছি, শোনো। প্রথম প্রশ্ন, একটি জল পরাগী উদ্ভিদের নাম ও তার বিজ্ঞানসম্মত নাম লেখো। তো এই কোশ্চেনগুলো, এরপরে যে কিছু কিছু কোশ্চেন আমি বলবো সেটা তোমাদের হয়তো সব স্কুলের ক্ষেত্রে সেটা অতটা প্রায়োরিটি নাও দিতে পারে, কিন্তু কিছু স্কুলে প্রি বোর্ডসে একটু টাফ কোশ্চেন এসে যায়। এক্সেপশনাল কিছু কোশ্চেন স্টুডেন্টদেরকে দ্বারা তারা প্র্যাকটিস করাতে চায়। তো যাতে জনন বিষয়ে তোমাদের কাছে প্রত্যেকটা ধরনের প্রশ্ন রেডি থাকে, সেই জন্য আমি এরকম কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি।
ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন কি বললাম আমি, একটি জল পরাগী উদ্ভিদের নাম ও তার বিজ্ঞানসম্মত নাম লেখো। ফার্স্ট কোশ্চেন, তার উত্তর কি হবে? জল পরাগী উদ্ভিদ পাতা ঝাঁঝি। এর বিজ্ঞানসম্মত নাম কি হবে? হাইড্রিলা, হাইড্রিলা ভার্টিসিলেটা। ভার্টিসিলেটা। সো আমরা জানি যে জেনাস আর স্পিসিস, ঠিক আছে, লিনিয়াসের যে নামকরণ পদ্ধতি, তো জেনাসকে ফার্স্ট লেটার ক্যাপিটালে লিখবো, আর হচ্ছে স্পিসিসের ফার্স্ট লেটারটা আমরা স্মলে লিখবো, আর নিচে আন্ডারলাইন করব। তাহলে হাইড্রিলা ভার্টিসিলেটা, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, একটি বায়ু পরাগী উদ্ভিদের নাম ও তার বিজ্ঞানসম্মত নাম কি? দেখো উত্তর কি হবে? ধান। ধানের সাইন্টিফিক নেম ওরাইজা স্যাটিভা। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, একটি পতঙ্গ পরাগী উদ্ভিদের নাম ও তার বিজ্ঞানসম্মত নাম লেখো। পতঙ্গ পরাগী উদ্ভিদকে আম, তাহলে ম্যাগনিফেরা ইন্ডিকা। ম্যাগনিফেরা ইন্ডিকা, ঠিক আছে, একই রকম আন্ডারলাইন। চল নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি পক্ষী পরাগী উদ্ভিদের নাম এবং তার বিজ্ঞানসম্মত নাম লেখো। তো উত্তরটা হবে দেখো শিমুল। সায়েন্টিফিক নেম কি? বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বোমব্যাক্স শিবা। ঠিক আছে, এটা ক্লিয়ার? তো এই চারটে একটু এক্সেপশনাল কোশ্চেন, তো একটু পড়ে রাখবে, যদি কখনো পরীক্ষায় দিয়ে দেয় তোমাদের সুবিধা হতে পারে। তো নেক্সট কোশ্চেন চলো, ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়ার দেহে কোন ধরনের অযৌন জনন দেখা যায়? ম্যালেরিয়ার জীবাণুর নাম কি? আমরা জুনিয়র ক্লাসে পড়েছি, তো মনে আছে জীবাণুটার নাম? জীবাণুটা হচ্ছে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ম্যালেরিয়ার যে মেন জীবাণু, এটা কিসের মাধ্যমে হয়? মশা। কোন মশা? স্ত্রী অ্যানোফিলিস মশা। ঠিক আছে, তার মাধ্যমে এই জীবাণুটা মানুষের শরীরে প্রবেশ করলে ম্যালেরিয়া রোগ হয়। তো এদের বিভাজনটা কি হয়? আমি কি পড়িয়েছিলাম যে অযৌন জননের বিভাজন প্রক্রিয়া দুটো ভাগে হয়, একটা দ্বিবিভাজন, একটা বহু বিভাজন। তো বহু বিভাজন জিনিসটা কি ছিল না, এই যে সেল ছিল, ভেতরে যে ছোট একটা কোষ ছিল, সেটা অনেকগুলো ভাগে ভাগ হয়ে যাবে, সেখান থেকে এক একটা অপত্য তৈরি হবে। তো এইটাই ছিল বহু বিভাজন। তো প্লাজমোডিয়ামটা এই বহু বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে জনন সম্ভব করে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি আশা করি। নেক্সট কোশ্চেন দেখো, এটা একটা এক্সেপশনাল কোশ্চেন, গেমিউল কি? গেমিউল কি? তো এর উত্তর হচ্ছে যে স্পঞ্জ। স্পঞ্জ কোন পর্বের অন্তর্ভুক্ত? ফার্স্ট চ্যাপ্টারে ছিল ক্লাস 9-এ, স্পঞ্জ ছিল তোমার পরিফেরা পর্বের অন্তর্ভুক্ত। ঠিক আছে, স্পঞ্জের ক্ষেত্রে একটু ইন্টারেস্টিং ব্যাপার, স্পঞ্জের বডিটা খানিকটা এরকম, তো এদের দেহের মুখটা, দেহের উপরিভাগটা এরকম ফাঁকা থাকে, যেটাকে আমরা অস্কিউলাম বলি। তো এর ভেতরে কিছু কোরক গঠিত হয়, সেই কোরকগুলো এই দেহের ভেতরে থেকেই এদের বংশ বিস্তার করায়। ঠিক আছে, স্পঞ্জের দেহাভ্যন্তরে অবস্থিত কোরক থেকে যখন অযৌন জনন প্রক্রিয়ায় নতুন অপত্য তৈরি হয়, তাকে গেমিউল বলা হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন, কনিডিয়ার সাহায্যে বংশ বিস্তার করে কোন ছত্রাক? কনিডিয়া কাদের দিয়ে দেখা যায়? অযৌন জননে পেনিসিলিয়ামের নাম পড়েছিলাম, পেনিসিলিয়াম নোটেটাম। তাদের দেহে ছবিটা কেমন ছিল? এরকম হ্যান্ডের মতো দেখতে ছিল, এরকম ট্রিজ, তার গায়েতে এরকম হ্যান্ডগুলো এরকম গোল গোল কিছু কনিডিওস্পোর, তার মধ্যে কনিডিয়া ছিল। সেই কনিডিয়ার মাধ্যমে এরা জনন সম্ভব করে। তাহলে কাদের দেহে দেখা যায়?
পেনিসিলিয়াম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ফার্নের যৌনক্রমে কোন দশাটি ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী মানে কিছুক্ষণের জন্য লিমিটেড, বাকি চক্রে অন্য দশাটা বেশি প্রায়োরিটি পায়। কোন দশাটি? দুটো দশা ছিল, একটা হচ্ছে কি রেণুধর দশা আর একটা হচ্ছে লিঙ্গধর দশা। কোন দশাটি? লিঙ্গধর দশা, সঠিক উত্তর। ওকে, নেক্সট, উদ্ভিদের একটি প্রাকৃতিক অঙ্গজ বিস্তার পদ্ধতির উদাহরণ দাও। অঙ্গজ বিস্তার কিসের মাধ্যমে হয়েছিল? প্রাকৃতিক পদ্ধতি পড়েছিলাম, কৃত্রিম পদ্ধতি পড়েছিলাম, তাই তো? তো প্রাকৃতিক পদ্ধতির মধ্যে এখানে কি কি ছিল? মূলের মাধ্যমে, কাণ্ডের মাধ্যমে, পাতার মাধ্যমে। তো তোমার যে কোনো একটা উদাহরণ তুমি বলতে পারো। এখানে প্রাকৃতিক অঙ্গজ বিস্তার বলেছে মানে আমি বলতে পারি আলুর মাধ্যমে হতে পারে, কিংবা রাঙালু যেটা তোমার রসালো মূলের মাধ্যমে অঙ্গজ বিস্তার করে। আমরা পাথরকুচি পাতারও উদাহরণ দিতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বাংলার আতঙ্ক বা টেরর অফ বেঙ্গল কাকে বলা হয়? এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। কাকে বলা হয় জানা আছে? টেরর অফ বেঙ্গল বা বাংলার আতঙ্ক, উদ্ভিদটাকে নিয়ে কিন্তু আমি অনেকবার অলরেডি কোশ্চেনে আলোচনা করেছি। কোন উদ্ভিদকে বলা হয়? বলা হয় কচুরিপানাকে। কেন বলা হয় বলো তো? আমরা দেখেছি পুকুরের জল বা জলাশয়ের জল যখন অনেক পলিউটেড হয়ে যায় বা দূষিত হয়ে যায়, তখন প্রচুর পরিমাণে পানায় ভরে যায়, কচুরিপানায় ভরে যায়। ঠিক আছে, তো তখন জলের মধ্যে অক্সিজেনের ভারসাম্য যেমন বিঘ্নিত হয়, মানে ডিজলভ অক্সিজেন, যার মাধ্যমে জলজ উদ্ভিদ এবং প্রাণীরা শ্বসন কার্য সম্ভব করে, সেই অক্সিজেনের পরিমাণ কমে যায়, জলে পিএইচ এর ভারসাম্য বিঘ্নিত হয়ে থাকে। এইভাবে বাস্তুতন্ত্রের মধ্যে একটা সমস্যা তৈরি করে। সেই জন্য কচুরিপানাকে বাংলার আতঙ্ক বা টেরর অফ বেঙ্গল বলা হয়। বোঝাতে পারলাম? যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার পজ করে শুনে নেবে। কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, যে পদ্ধতিতে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের শাখা জোড়া দেওয়া হয় তাকে কি বলে? তাকে কি বলে? দুটি ভিন্ন উদ্ভিদের শাখাকে জোড়া দেওয়া হয় তাকে কি বলে? পড়িয়েছি, মনে করো কি বলেছিলাম? একটা ছিল উন্নত ফল উৎপাদনকারী উদ্ভিদ বা ফুল উৎপাদনকারী উদ্ভিদ, আর একটা আছে কম। তাহলে এই উদ্ভিদের শাখাকে এই উদ্ভিদের শাখায় যদি জোড়া লাগানো হয়, একটার নাম ছিল শিয়ন আর একটা ছিল স্টক। তাহলে দুটোকে যখন জোড়া লাগানো হয় কোন পদ্ধতিতে? গ্রাফটিং। ঠিক আছে, পদ্ধতিটার নাম কি ছিল? গ্রাফটিং বা জোড় কলম। এখন অবধি যতটা পড়িয়েছি বা তোমাদের সাথে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম, আশা করি তোমাদের সেটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে তোমাদের এরকম আরো কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমরা আলোচনা করতে চাও কিনা। ওকে, এরপরে আমরা একটু লং কোশ্চেনের দিকে যাই। অনেকক্ষণ শর্ট কোশ্চেন করলাম, তো লং কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আমরা এবার আলোচনা করব। দেখো, লং কোশ্চেন বলতে 2-3, তোমাদের তো বড় কোশ্চেন সেরকম পড়ে না, 5 নাম্বার হাইয়েস্ট, তো 5কে অনেক সময় ব্রেক করে দেয় 2+3 আকারে। তো সেই রকম কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তো ফার্স্ট কোশ্চেন দেখো, প্রথম প্রশ্ন, শাখা কলমের সাহায্যে কিভাবে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে বংশ বিস্তার করা হয় তা ব্যাখ্যা করো। শাখা কলমের সাহায্যে কিভাবে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে বংশ বিস্তার করা হয় তা ব্যাখ্যা করো। কি হবে না, শাখা কলমে কি করেছিলাম না, আমরা গ্রাফটিং পদ্ধতির নাম করেছিলাম, তাই তো? তাহলে এই যে গ্রাফটিং, এটা ছিল জোড় কলম, এটা ছিল জোড় কলম। কিন্তু শাখা কলম কি না, এটাও একটা অঙ্গজ জনন পদ্ধতি। কি অঙ্গজ জনন? কৃত্রিম অঙ্গজ জনন। তো যে অঙ্গজ জনন পদ্ধতিতে উদ্ভিদের দেহের অংশকে কেটে তারপর সেটাকে মাটিতে পুঁতে সেখান থেকে নতুন চারা গাছ উৎপাদনের পদ্ধতিকে বলা হয় শাখা কলম।
ঠিক আছে। তো এইটা তুমি এবার উদাহরণ দেবে যে একটা জবা গাছের ডালকে আমি যদি কেটে সেটাকে মাটিতে কিছুটা জল দিয়ে ভিজিয়ে তারপর ওই ডালটাকে যদি আমি স্থাপন করি, কিছুদিন পর দেখা যাবে ওটাকে পরিচর্যা করার পর কিছুদিন পর গাছ থেকে নতুন ডালপালা বেরিয়েছে এবং গাছের যে ডালটা কেটেছিলাম এটা কি ছিল, অ্যাকচুয়ালি একটা মেন গাছের ডাল থেকে কাটা হয়েছিল, পর্ব থেকে কাটা হয়েছিল। সেই যে শেষের যে জায়গাটা, সেই জায়গা থেকে মেন যে গাছের ডাল সেই জায়গা থেকে এরকম রুট বেরিয়েছে এবং তুমি যে পটটাতে আটকেছো বা রেখেছো সেই পটের মধ্যে সে শিকড় বিস্তার করেছে। তাহলে এইভাবেই উদ্ভিদের শাখা কলমের সাহায্যে কৃত্রিম অঙ্গজ জনন সম্ভব করা যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাখ্যাটা কিভাবে লিখবে তোমরা? নেক্সট, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতি রেখা চিত্রের সাহায্যে দেখাও। মাইক্রো প্রোপাগেশন মানে অনুবিস্তারণ পদ্ধতি। দেখো, রেখা চিত্রের সাহায্যে দেখাতে বলেছে মানে অবশ্যই তোমাকে ড্রয়িং করতে হবে। তো এখানে ড্রয়িং এর মধ্যে একটা শব্দচিত্রের ড্রয়িং করতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখবো, গাছের যে চারা গাছ থেকে বা যে কোনো বড় গাছ থেকে আমরা কি করব, কলা সংগ্রহ। প্রথমে গাছের উদ্ভিদের যে কলাটা থাকে, ছোট যে অংশ উদ্ভিদের কলা সংগ্রহ, ঠিক আছে প্রথম। দ্বিতীয় কি করব, তাকে একটা আগার আগার দ্রবণের মধ্যে বা পুষ্টি দ্রবণ আগার আগার দ্রবণের মধ্যে তাকে স্থাপন করব, দ্রবণে স্থাপন। তার সাথে আমরা কি দিয়েছিলাম এখানে, অক্সিন এবং সাইটোকাইনিন, দুটো উদ্ভিদ হরমোনের সাথে আমরা অ্যাড করেছিলাম যাতে গাছের গ্রোথটা ভালো হয়। তো এইটা দিয়েছিলাম। এরপর দেখা গেছে কিছুদিন পর সেখান থেকে কেলাস গঠিত হয়েছে। এই কেলাসটা আরো কোষ বিভাজনের মাধ্যমে এমব্রয়েড বলে একটা অংশ গঠন করেছে। এমব্রয়েড থেকে কি গঠন হয়েছে, প্ল্যান্টলেট গঠিত হয়েছে। প্ল্যান্টলেট গঠন হয়েছে। এইটাই হয়েছে কি তোমার পরিণত চারা গাছ। ঠিক আছে, সেখান থেকেই তুমি যে চারা গাছটা উৎপাদন করতে চাইছো সেইখান থেকেই তোমার যে অপত্য চারা গাছ, পরিণত না লিখে আমরা লিখতে পারি এখানে অপত্য চারা গাছ তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে রেখাচিত্রটা এইটাই হচ্ছে মাইক্রো প্রোপাগেশনের রেখাচিত্র। নাম্বার যেরকম থাকবে সেইভাবে দেবে। যদি 2 মার্কস থাকে জাস্ট এইটা প্রেজেন্ট করে দিলেই হয়ে যাবে। যদি নাম্বার বেশি থাকে মাইক্রো প্রোপাগেশন কি তারপরে এটা এক্সপ্লেন করবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। থার্ড কোশ্চেন দেখো, মূল, কাণ্ড ও পাতার মাধ্যমে উদ্ভিদ কিভাবে প্রাকৃতিক অঙ্গজ জনন ঘটায় তা ব্যাখ্যা করো। এটা অলরেডি আমি অনেক ডিটেলসে তোমাদের পড়িয়েছি, তা বেসিকটা জাস্ট আমি হেডিং গুলো বলে দিচ্ছি। তো উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা মানে কিসে আসছে, অঙ্গজ জননের মধ্যে আসছে। তোমরা জাস্ট এক্সপ্লেন করো, আমি জাস্ট পয়েন্ট গুলো উল্লেখ করে দিচ্ছি। একটা হচ্ছে কি ছিল না, অস্থানিক মূল। অস্থানিক মূল যেটা তোমার পাথরকুচি গাছের পাতার মাধ্যমে দেখা গিয়েছিল, পত্রজ মূলের মাধ্যমে। দ্বিতীয়ত তোমার রূপান্তরিত কাণ্ডর মাধ্যমে, রূপান্তরিত কাণ্ড ও অর্ধবায়বীয় কাণ্ড যেটা তোমার কচুরি পানার ক্ষেত্রে। এই পয়েন্টগুলো ওখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, আচ্ছা থার্ড পয়েন্টে ছিল রূপান্তরিত মূল, যেটা তোমার গাজর, তারপরে মূলো, এইগুলোর মাধ্যমে বংশবিস্তার হয়ে থাকে। ঠিক আছে, এর ডিটেলস অলরেডি অনেকবার আলোচনা করেছি। যদি কোনো অসুবিধা হয় প্রিভিয়াস ভিডিওটা একবার দেখে নিও। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন পদ্ধতিটি লেখো। প্ল্যানেরিয়া কি? প্ল্যানেরিয়া চ্যাপ্টা কৃমির অন্তর্ভুক্ত। চ্যাপ্টা কৃমি কোয়ালিটির এক ধরনের প্রাণী। ঠিক আছে, চ্যাপ্টা কৃমি বলতে পারো। তো প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন মানে কি, যে পদ্ধতিতে দেহের কোনো অংশ বিভাজনের পর বাকি যে অংশটা বাকি থাকে সেই জায়গা থেকে আবার নতুন অংশ গড়ে ওঠে।
তাকে পুনরুৎপাদন বলা হয়। প্ল্যানেরিয়ার লার্ভা যেরকম ছিল আমরা দেখেছিলাম, তো এই লার্ভার কোনো অংশ যদি দেহের ভেঙে দেওয়া হয়, বিভাজিত করে দেওয়া হয়, সেই জায়গা থেকে দেহের বাকিটা আবার গড়ে উঠে নতুন একটা প্ল্যানেরিয়া তৈরি করে। এটাই হচ্ছে প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন পদ্ধতি। ওকে, নেক্সট কোশ্চেন, রেখাচিত্রের সাহায্যে ফার্নের যৌনক্রম ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেক বছর মাধ্যমিকে এটা ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনটা আসে, 9-3, 9-5। 3 নাম্বার এলে সেটা শব্দচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে বলে, আর যদি পুরো ব্যাখ্যা করতে বলে বর্ণনা দাও, তাহলে তোমাকে যৌনক্রম কি, ফার্নের যৌনক্রমটা পুরো ড্রয়িং সমেত তোমাকে লিখতে হবে এবং যৌনক্রমের গুরুত্ব সেখানে দিতে হবে। তো আমরা জাস্ট শব্দচিত্রের মাধ্যমে ফার্নের যৌনক্রমটা দেখাচ্ছি। কি কি ছিল না, আমরা এখানে জাস্ট দেখেছিলাম যে রেণুধর উদ্ভিদ যৌনক্রম কি, রেণুধর দশা আর লিঙ্গধর দশার চক্রাকার আবর্তন কি যৌনক্রম বলা হয়। তো রেণুধর উদ্ভিদ থেকে স্পোরোফিল থেকে রেণুস্থলী, তারপরে ছিল রেণুমাতৃকোষ থেকে মিয়োসিস বিভাজনের মাধ্যমে রেণু উৎপাদন হলো। সেইখান থেকে আমাদের লিঙ্গধর উদ্ভিদ তৈরি হলো। লিঙ্গধর উদ্ভিদ যাকে আমরা প্রোথ্যালাস বলে থাকি। তারপর সেটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। কি কি নাম ছিল, একটা ছিল স্ত্রী গ্যামেট, আরেকটা ছিল পুংগ্যামেট। বুঝতে পারছো? তারপরে কি ছিল, নিষেক হলো এদের মধ্যে। নিষেকের পর এখানে জাইগোট তৈরি হলো। জাইগোট থেকে এখানে ভ্রূণ তৈরি হলো। ভ্রূণ থেকে আবার পুনরায় লিঙ্গধর উদ্ভিদ তৈরি হলো। এই যে রেণুধর থেকে এই যে পোর্শনটা গঠিত হলো, ধরো এই পোর্শনটা রেণুধর থেকে এই যে কন্টিনিউ যে পোর্শনটা গঠিত হলো, এইটা হলো কি লিঙ্গধর জনু। এই জায়গাটা লিঙ্গধর দশা, আর এই জায়গাটা হচ্ছে রেণুধর দশা। ঠিক আছে, তো এই দুটো দশার এটাই হচ্ছে ফার্নের যৌনক্রম, বা তোমার এটা কি, হ্যাঁ ফার্নের যৌনক্রম যেটা বলেছে কোশ্চেনটা। তো এই ছকটা তোমাকে দিতে হবে, তো এটা দিলেই তোমার নাম্বারটা আসবে। তো নেক্সট কোশ্চেন, সপুষ্পক উদ্ভিদের যৌন জননে ঘটা প্রদত্ত ঘটনার দুটি ব্যাখ্যা করো। তো দেখো, ডাইরেক্ট কোশ্চেন তোমাদের অনেক সময় নাও আসতে পারে, 5 মার্কের কোশ্চেন অ্যাকচুয়ালি। সপুষ্পক উদ্ভিদের যৌন জননটি ব্যাখ্যা করো, এটা একটা 5 মার্কের কোশ্চেন, লাস্ট ইয়ার ইম্পর্টেন্ট ছিল মাধ্যমিকে। তোমাদের যখন কোনো কোশ্চেন 5 মার্কের প্রিভিয়াস ইয়ারে পড়ে যায় না, তোমাদের ইয়ারে সেটা হয়ে যাবে কি পার্ট বাই পার্ট কোশ্চেন। সুতরাং কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। এক্সপার্টরা চাইবে কি ওই কিছু জায়গা থেকে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে কোশ্চেন প্রেজেন্ট করতে। তো আমি দুটো অপশন এখানে বলেছি, কিন্তু তোমরা পুরোটাই এক্সামের জন্য প্রিপেয়ার করো। প্রথম অপশন আছে পুংগ্যামেট গঠন, দ্বিতীয় আছে ভ্রূণ গঠন। পুংগ্যামেট কিভাবে তৈরি হয় না, আমরা জানি পরাগযোগের সময় পরাগ রেণুটা কোথায় এসে পড়ে, গর্ভমুণ্ডে এসে পতিত হয়। তারপর সেইখানে গর্ভমুণ্ড থেকে কিছু উৎসেচক বা রসের মাধ্যমে, নিঃসৃত রসের মাধ্যমে পরাগ রেণুগুলো স্ফীত হয়ে যায়। ঠিক আছে, তাই তো পড়িয়েছিলাম। স্ফীত হয়ে যাবার পর তারা আকারে বড় হয়। এরপর ধীরে ধীরে তারা যে পরাগ রেণুগুলো অন্তঃস্থ ভেদ করে একটা নালী গঠন করে। এই নালীর মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে জনন নিউক্লিয়াস আর একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। মনে পড়ছে, পড়িয়েছিলাম। একটা হচ্ছে জনন নিউক্লিয়াস আর একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এই যে জনন নিউক্লিয়াসটা, এইটাই বিভাজিত হয়ে পুংগ্যামেট গঠন করে। এইখানে পুংগ্যামেটের সংখ্যা হলো 2টি। এইটি লিখলেই উত্তর, পুংগ্যামেট গঠন কিভাবে হয়। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে ভ্রূণ গঠন। ভ্রূণ কিভাবে গঠিত হবে,
এখানে আমাদের রেণুস্থলীর মধ্যে এই পরাগ নালীটা প্রবেশ করার পর পুংগ্যামেটের সাথে ডিম্বাণুর যে মিলন হয় তাতে কি উৎপন্ন হয়, আফটার নিষেক বা আফটার ফার্টিলাইজেশন জাইগোট তৈরি হয়ে থাকে। জাইগোটে কি হচ্ছে, n+n সমান 2n ডিপ্লয়েড প্রকৃতির জাইগোট তৈরি হয়। পরিস্ফুরণ প্রক্রিয়ার মাধ্যমে এই 2n থেকে ভ্রূণ গঠিত হয়ে থাকে, জাইগোট থেকেই ভ্রূণ গঠিত হয়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এক্সপ্লেনেশন। ক্লিয়ার? বোঝাতে পারছি? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে, এই কোশ্চেনটার ভ্যারাইটিস ভাবে তোমাদের কাছে প্রেজেন্টেশন হয়। দেখো, একটা আসতে পারে দ্বিনিষেক কাকে বলে, এর গুরুত্ব লেখো, এটা একটা নর্মাল কোশ্চেন। আবার কখনো কখনো এই কোশ্চেনটাই তোমাদের কাছে আসবে সপুষ্পক উদ্ভিদের নিষেককে দ্বিনিষেক বলা হয় কেন। প্রশ্নের উত্তর একই, কিন্তু কোশ্চেনটা তোমাদের কাছে অন্যভাবে আসবে, তোমরা হবে এটা আবার কি এলো, কিন্তু জিনিসটা একই। কিন্তু দ্বিনিষেক জিনিসটা কি না, ওই একই ছিল। তোমার ভ্রূণস্থলী যে ছিল, ভ্রূণস্থলীর মধ্যে এটা ডিম্বক রন্ধ্র ছিল, এটা ভ্রূণমূল ছিল, এইখানেতে আমাদের 3টে কোষ অবস্থান করছিল, অ্যান্টিপোডাল কোষ ছিল, তোমার সহকারী কোষের সাথে ডিম্বাণু ছিল, মাঝখানে তোমাদের নির্ণীত নিউক্লিয়াস ছিল, পরপর ছিল। তো আমরা দেখছিলাম যদি সরাসরি পরাগ নালীটা রন্ধ্র দিয়ে, যদি ডিম্বক রন্ধ্র দিয়ে যদি প্রবেশ করে, তখন আমরা কি বলেছিলাম, পুরোগামী বলেছিলাম, তাই তো। তো এইখানে ধরো ডিম্বাণুটা রয়েছে, এখানে তার অ্যাসোসিয়েট সেলগুলো সহকারী কোষ রয়েছে, আর বিপরীত মেরুতে রয়েছে প্রতিবাদ কোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল সেল, আর মাঝখানে রয়েছে তোমার নির্ণীত নিউক্লিয়াস। ঠিক আছে, দুটো নিউক্লিয়াস মিলে একটা কোষ গঠিত হয়ে থাকে। তো এইখানেতে যখন পরাগ নালীটা ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করছে, ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার চেষ্টা করছে, তখন কি হয়, দুটোই পুংগ্যামেট কিন্তু পরাগ নালী দিয়ে ভেতরে প্রবেশ করে। বোঝাতে পারছি? তার ফলে কি হয় না, দুটো পুংগ্যামেটের মধ্যে একটা পুংগ্যামেট বাইন্ড হয়ে থাকে স্ত্রী গ্যামেটের সাথে। ঠিক আছে, এটার সাথে এটা সংযুক্ত হয়, প্রক্রিয়াটার নাম হচ্ছে নিষেক প্রক্রিয়া। তাহলে এটা একবার নিষেক হলো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এটাও তো n, তাহলে n+n মানে হলো কত, 2n, এটা হলো নিষেক, ফার্স্ট নিষেক। ক্লিয়ার? আর একটা পুংগ্যামেট কি করছে, মাঝখানে যে নির্ণীত নিউক্লিয়াসটা অবস্থান করছে, সে কি প্রকৃতির, ডিপ্লয়েড প্রকৃতির, আমরা জানি। তাহলে এই 2n আর n মিলে কি গঠন করছে, 3n। সেই নিউক্লিয়াসটার নাম হয়ে গেল শস্য নিউক্লিয়াস। ঠিক আছে, শস্য নিউক্লিয়াস। তখন এটা ট্রিপ্লয়েড প্রকৃতির, 3n আছে, ট্রিপ্লয়েড প্রকৃতির হয়ে গেল। তাহলে এখানেও কিন্তু আর একটা নিষেক কমপ্লিট হলো, তাহলে দুবার নিষেক হচ্ছে। তাহলে সপুষ্পক উদ্ভিদের পরাগ নালী থেকে পুংগ্যামেট ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করার সময় প্রথম পুংগ্যামেট ডিম্বাণুকে, দ্বিতীয় পুংগ্যামেট নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে। এই জন্য এখানে দুবার নিষেক সম্ভব হয়, তাই এই নিষেক প্রক্রিয়াকে বলা হয় দ্বিনিষেক। বোঝাতে পারলাম? উত্তর একই, প্রশ্ন ডিফারেন্ট। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে, পার্থেনোজেনেসিস কি, উদাহরণ দাও। 2 মার্কের কোশ্চেন, আমরা জানি, অলরেডি বলেওছি, আর একবার বলে দিচ্ছি যে অনিষিক্ত ডিম্বাণু যেটা, মানে কি পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনকে আমরা কি বলেছিলাম, নিষেক প্রক্রিয়া, তাই তো। কিন্তু এক্ষেত্রে কোনো পুংগ্যামেটের দরকার হয় না, সরাসরি অনিষিক্ত স্ত্রী গ্যামেট থেকেই যখন অপত্য তৈরি হয় তাকে বলা হয়ে থাকে পার্থেনোজেনেসিস। উদাহরণ দিতে বলেছে, তাহলে উদাহরণ কি হবে, আমরা কি বলেছিলাম, মৌমাছি, বোলতা, এই সমস্ত প্রাণীদের দেহে দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? এরপর আছে, তারপরের কোশ্চেন হচ্ছে কলম প্রস্তুতির সার্থকতা লেখো। এটা হচ্ছে কোশ্চেনটা আছে। তো আমরা কি জানি না, কলম কোনটা, কলম হচ্ছে যেটা জোড় কলম আর শাখা কলম ছিল,
তাই তো? তো এই কলম প্রস্তুতির সার্থকতা মানে বোঝাতে যাচ্ছে এর ইম্পর্টেন্স কি। তো সেইটার হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা এই কলম পদ্ধতির মাধ্যমে নিজের পছন্দ মতো চারা গাছ উৎপাদন করতে পারি বা তৈরি করতে পারি। 1 নম্বর এটা এটা জাস্ট আমি হেডিং গুলো তোমাদের বলছি। 2য় নম্বর হচ্ছে কম খরচে এবং দ্রুত নিজের পছন্দ মতো, দ্রুত মানে তাড়াতাড়ি আমরা করতে পারি, সময়টা এখানে কি লাগছে, দ্রুত লাগছে, দ্রুত। তো এখানে কারো ধরো বাড়িতে কোনো গাছের ডাল পছন্দ মানে গাছ পছন্দ হয়েছে, সেই গাছের ডাল থেকে ডাল কেটে এনে তুমি নিজের বাগানের মাটিকে ব্যবহার করে চারা গাছ তৈরি করলে, সেখানে কোনো রকম ভাবে বাজার থেকে কোনো চারা গাছ কেনার টাকাও লাগলো না, আর তুমি সেক্ষেত্রে কোনো যেতেও হলো না, তোমার সময়টাও খুব কম লাগলো। তাহলে এইটাই হচ্ছে কলমের সার্থকতা বা কলম প্রস্তুতির সার্থকতা। নেক্সট কোশ্চেন আছে তরুলা দশা এবং তরুলেশন কাকে বলা হয়। এটা একটু অন্য ধরনের কোশ্চেন। এটা দেখো, আমরা যে যৌন জনন পড়েছিলাম, ইস্টের যে বার্ডিং পদ্ধতি, সেখানে আমরা কি পড়েছিলাম না, ইস্টের মাতৃদেহের মধ্যে হঠাৎ করে একটা আউটগ্রোথ তৈরি হয়, যেটাকে আমরা কোরক বা বার্ড বলে থাকি। সেইটা তার মাতৃদেহ থেকে আলাদা হয়ে গিয়ে কি করে, নতুন আবার একটা ইস্ট তৈরি করে থাকে। এটা আমরা নর্মালি পড়েছিলাম। কিন্তু যখন এই যে বার্ডসটা মাতৃদেহ থেকে আলাদা না হয়ে ছদ্ম মাইসেলিয়াম গঠনের মাধ্যমে আবার এরকম ক্রমাগত আরো বার্ডস তৈরি করে থাকে, সেটা দেখতে তরুলা প্রাণীর মতো, তরুলা প্রাণীর গায়েতে এরকম কতগুলো স্ট্রাকচার থাকে। তো এই প্রসেসটাকেই বলা হয়ে থাকে তরুলেশন, এবং এই দশাটার নাম হচ্ছে তরুলা দশা। এগুলো কিছু এক্সেপশনাল কোশ্চেন। নেক্সট দেখো, কলোজেনেসিস ও রাইজোজেনেসি কি। কলোজেনেসিস এবং রাইজোজেনেসি কি, এটা একটা আনকমন কোশ্চেন। তো ফার্স্ট আসছি, কলোজেনেসিস কি। কলোজেনেসিস হচ্ছে আমরা যে মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারণ পড়েছিলাম, তার প্রথম উৎপাদিত বস্তু কি ছিল, কেলাস ছিল। এই কেলাসটা থেকে যখন প্রথম বিটপ তৈরি হয়, আর কি তৈরি হয়, গাছের মূল তৈরি হবে, তাহলে প্রাথমিক বিটপ বা প্রাথমিক মুকুল যেটা তৈরি হয় তাকে বলা হয়ে থাকে কলোজেনেসিস। আর যখন মূল তৈরি হয়, কেলাস থেকে যখন মূল তৈরি হয়, তখন তার নাম হচ্ছে রাইজোজেনেসি। ক্লিয়ার? তাহলে মাইক্রোপ্রোপাগেশনের অন্তর্ভুক্ত কেলাস থেকে নতুন যে উদ্ভিদ তৈরি হয়, সেই প্রক্রিয়াতে যখন প্রথম প্রাথমিক বিটপ তৈরি হয়, তখন তাকে বলা হয় কলোজেনেসিস, এবং যখন প্রাথমিক মূল তৈরি হয় তখন তাকে বলা হয় রাইজোজেনেসি। এগুলো জাস্ট একটু জেনে রাখবে। নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি, স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ বেশি সুবিধাজনক কেন। স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আশা করি, আগের ডিটেলস ভিডিও রয়েছে এবং প্রিভিয়াস অনেক কোশ্চেন আমি আলোচনা করেছি। তো সুবিধা কেন বলা হয়েছে, কারণ আমরা জানি যে স্বপরাগযোগে জীবেদের দেহের মধ্যে মানে নতুন যে পরাগযোগটা হওয়ার পর নতুন যে উদ্ভিদটা তৈরি হয়, তাদের দিয়ে নতুন কোনো বৈশিষ্ট্য তৈরি হয় না। ধরো একটা উভয়লিঙ্গ ফুলের ক্ষেত্রে তো স্বপরাগযোগ হয়ে থাকে, তো উভয়লিঙ্গ ফুল মানে স্ত্রীস্তবক আর পুংস্তবক একই উদ্ভিদের মধ্যে রয়েছে। তো স্বপরাগযোগের ক্ষেত্রে ওই উদ্ভিদের মধ্যেই পরাগযোগটা ঘটছে, তার ফলে নতুন কোনো প্রকরণ বা জিনগত চেঞ্জ তাদের দিকে দেখা যায় না, গতানুগতিক ধারাতে একই উদ্ভিদ তৈরি হচ্ছে। কিন্তু ইতর পরাগযোগ হচ্ছে কি বাহক মাধ্যম হয়ে থাকে। বাহক হওয়ার জন্য, যার জন্য আমি বলেছিলাম সাদা জবা গাছের মধ্যে গোলাপি ফুল হচ্ছে, তাহলে এখানে এদের জিনগত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে সাদা জবা গাছে থেকে গোলাপি, কারণ সাদা জবা গাছে হঠাৎ করে হয়তো লাল জবা গাছের পরাগরেণু এসে পড়েছে, যার জন্য এরকম কালারটা এসেছে। ঠিক আছে, তাহলে নতুন
বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটছে, 1 নম্বর পয়েন্ট। 2য় পয়েন্ট হচ্ছে নতুন যে উদ্ভিদটা তৈরি হয় নতুন বৈশিষ্ট্যযুক্ত, তাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বা মানে কষ্ট সহিষ্ণুতা এদের শরীরে বেশি হয়ে থাকে। তো তার জন্য আমরা মনে করে থাকি যে স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ বেশি সুবিধাজনক। এই স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ থেকে ভ্যারাইটিস ধরনের ব্যাখ্যামূলক প্রশ্ন আসে, তো প্রত্যেকটা একটা একটা করে আমি আলোচনা করছি। নেক্সট কোশ্চেন দেখো, উদ্ভিদের ইতর পরাগযোগ একটি অনিশ্চিত প্রক্রিয়া, বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। অনিশ্চিত কেন বলেছে? ইতর পরাগযোগ মানে কি? বাহক নির্ভরশীল যে পরাগযোগ। তাহলে বাহক যদি না থাকে কোনো উদ্ভিদের, এটা কোন উদ্ভিদ সাধারণত হয়? একলিঙ্গ, কারণ উভয় লিঙ্গ উদ্ভিদের ক্ষেত্রে স্বপরাগযোগ জেনারেলি হয়ে থাকে। আর যদি ইমাস্কিউলেশন করা হয় উভয় লিঙ্গ উদ্ভিদ থেকে পুংকেশরটা আলাদা করে দেওয়া হয়, তখন তাদের ইতর পরাগযোগ করতে হয়। তো ইতর পরাগযোগে বাহক যদি অনুপস্থিত হয় কখনোই কিন্তু পরাগযোগ সম্ভব হয় না। তো তার জন্য বলা হয়েছে যে বাহক নির্ভরশীল যেহেতু প্রক্রিয়া এটা, তাই অনিশ্চিত। ক্লিয়ার? নেক্সট, উদ্ভিদের পরাগযোগ হলে নিষেক নাও হতে পারে, কিন্তু নিষেক হলে পরাগযোগ অবশ্যই হবে। ব্যাখ্যা করো। তো আমরা জানি গর্ভমুণ্ডের মধ্যে যখন পরাগরেণুটা এসে পড়ে তখন সেটা এসে ডিম্বাণুকে গিয়ে কি করে না নিষিক্ত করে থাকে। তাহলে পরাগযোগ হলে তোমার পুংগ্যামেট মানে পরাগরেণুটা এসে ডিম্বাণুকে নিষিক্ত করছে, মানে নিষেক প্রক্রিয়া ঘটছে। যদি পরাগরেণুটা ডিম্বাণুকে নিষিক্ত না করে তখন কিন্তু নিষেক হবে না। সুতরাং পরাগযোগ হবার পর ডিম্বাণুকে পরাগরেণু অর্থাৎ পুংগ্যামেট নিষিক্ত করতেও পারে, নাও করতে পারে। কিন্তু নিষেক যদি হয়ে থাকে তার মানে হচ্ছে পরাগরেণুটা ডিম্বাণুর কাছে এসে পৌঁছেছে এবং তাকে নিষিক্ত করেছে। সুতরাং নিষেক প্রক্রিয়া হওয়ার পূর্বে পরাগযোগ অবশ্যই দরকার। তাই এই প্রশ্নের উত্তরে আমি বলতে পারি যে উদ্ভিদের পরাগযোগ হলে নিষেক নাও হতে পারে, কিন্তু নিষেক হলে পরাগযোগ অবশ্যই হতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কতগুলো নিউমেরিক্যালসে আমি আসছি এবার। উদ্ভিদের যে সপুষ্পক উদ্ভিদের যে যৌন জনন যেটা রয়েছে সেখান থেকে কিছু ছোট কোশ্চেন আসে নিউমেরিক্যালস, সেইগুলো এবার তোমাদের সামনে আলোচনা করছি। তো ফার্স্ট কোশ্চেন দেখো, কোন উদ্ভিদের শস্যে 36টি ক্রোমোজোম থাকলে তার পুংগ্যামেট এবং ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কত হবে? কোশ্চেনটা আরেকবার শোনো, কোন উদ্ভিদের শস্যে 36 মানে 36টা ক্রোমোজোম থাকলে, তাহলে শস্যে ক্রোমোজোম কটা আছে? 36টা। শস্যের আমরা কি প্রকৃতি? আমরা জানি শস্য নিউক্লিয়াস 3n। তো শস্যের মধ্যে ক্রোমোজোম আছে কটা? 36 বলেছে, 36 ক্রোমোজোম। ঠিক আছে, এটা আমি লিখলাম প্রশ্নটা করে। তার পুংগ্যামেট এবং ডিম্বাণুতে কটা ক্রোমোজোম আছে আমাদের বের করতে হবে। তাহলে আমরা এমসিকিউর কোশ্চেনে অলরেডি করেছি এরকম একটা ম্যাথ, আবার করছি দেখো। তাহলে এখান থেকে আমরা এরটা বের করব 36/3, তাহলে ক্যান্সেলেশন করলে আমরা এখানে পাচ্ছি 12, তাহলে n সমান 12। ওকে, কিন্তু পুংগ্যামেট কি প্রকৃতির? পুংগ্যামেটে ক্রোমোজোম চেয়েছে। পুংগ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির, মানে n। তাহলে n কত বেরিয়েছে? n বেরিয়েছে 12। তাহলে পুংগ্যামেটে ক্রোমোজোম সংখ্যা কত হবে? 12। সেম ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কত হবে বের করতে বলেছে। ডিম্বাণুতে ক্রোমোজোম কত আছে? একই n সংখ্যক, মানে হ্যাপ্লয়েড নাম্বার, অতএব একই উত্তর হবে 12। ঠিক আছে, তাহলে পুংগ্যামেট এবং ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা হবে 12টি। ক্লিয়ার? ম্যাথসটা বোঝা গেছে? দেখে নেবেন একবার। তাহলে যখন শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা 36, তখন পুংগ্যামেট এবং ডিম্বাণুতে থাকবে 12টি করে ক্রোমোজোম। চলো নেক্সট নিউমেরিক্যালে যাই আমরা। কোন একটি গাছের পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা 12 হলে পরাগরেণু, ডিম্বাণু
পুংদণ্ড কোষ এবং শস্যের ক্রোমোজোম সংখ্যা কত হবে? কি বললাম? একটি গাছে বা কোনো একটি গাছের পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা 12। কোষের ক্রোমোজোম মানে কি? কোষ মানে আমাকে এখানে দেহকোষকে কনসিডার করতে হবে, বিবেচনা করতে হবে। দেহকোষ মানে সেটা কি? অবশ্যই ডিপ্লয়েড প্রকৃতির, 2n। তাহলে তার ক্রোমোজোম নাম্বার কত? 12। ক্লিয়ার? তার পরাগ রেণু, ডিম্বাণু এবং পুংদণ্ড কোষ ও শস্য, একটা একটা করে আসছি। তাহলে পরাগ রেণু চেয়েছে, ঠিক আছে, আর কি কি চেয়েছে? ডিম্বাণু চেয়েছে, পুংদণ্ড কোষ চেয়েছে, আর চেয়েছে শস্য নিউক্লিয়াস। ঠিক আছে, শস্য নিউক্লিয়াস। এখানে কটা করে ক্রোমোজোম উপস্থিত আছে? এবার দেখো এখান থেকে 2n সমান 12, তাহলে আমরা n সমান কত বের করতে পারি? 6। ক্লিয়ার? নেক্সট পরাগ রেণু, পরাগ রেণু হ্যাপ্লয়েড প্রকৃতির, ঠিক আছে, তাহলে এটা হবে কত? 6। ডিম্বাণু হ্যাপ্লয়েড প্রকৃতির, n, তাহলে এটা হবে 6। পুংদণ্ড কোষ, এটা কিন্তু পরাগ রেণু নয়, পুংদণ্ড কোষ। এই যে পরাগধানীর মাঝখানে যে এটা যেটা পরাগধানীর নিচের দিকে যে দণ্ডাকার অংশ, এটা কি দেহকোষের অন্তর্ভুক্ত, তাই এটা ডিপ্লয়েড প্রকৃতি, 2n। তাহলে কি হবে? 2 × 6 দ্যাট ইজ 12। ক্লিয়ার? এবার আছে শস্য নিউক্লিয়াস। শস্য নিউক্লিয়াস কি প্রকৃতির হয়? ট্রিপ্লয়েড, 3n। তাহলে 3 × 6 তাহলে 18, তাহলে 18টি, 12টি, 6টি, আনসার হলো এগুলো। বোঝা গেছে? ম্যাথসটা বোঝা গেছে? ওকে, লাস্ট কোশ্চেন, একটা নিউমেরিক্যাল আছে, দেখো এটা যদি বুঝতে পারো এর পরের গুলো ইজিলি তোমরা করতে পারবে। একটি সপুষ্পক উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা 2n সমান 18, ঠিক আছে, হলে নালিকা নিউক্লিয়াস এবং গর্ভদণ্ডের কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? দেখো কি বলছি, একটি সপুষ্পক উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা 2n সমান 18, ঠিক আছে, নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা চেয়েছে, আর গর্ভদণ্ডের কোষে ক্রোমোজোম সংখ্যা কত? কোষের ক্রোমোজোম সংখ্যা কত চেয়েছে? তাহলে এখান থেকে আমরা n সমান কি পাবো? 18/2 সমান 9, ঠিক আছে। আচ্ছা, নালিকা নিউক্লিয়াস কিন্তু হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে, মনে আছে কোন জায়গাটায় থাকে না? পরাগ নালীটা যখন ভ্রূণস্থলীকে নিষিক্ত করতে আসে তখন সেইখানে কিন্তু জনন নিউক্লিয়াস আর নালিকা নিউক্লিয়াস দুটোই থাকছে, তাহলে এটাও হ্যাপ্লয়েড প্রকৃতি, তাহলে n সমান হচ্ছে 9। গর্ভদণ্ডের কোষ, গর্ভদণ্ড কোনটা? গর্ভমুণ্ড, এই জায়গাটা, এটা গর্ভদণ্ড, আর এই জায়গাটা হচ্ছে গর্ভাশয়, তাহলে এই জায়গাটা কি? দেহকোষের অন্তর্ভুক্ত, তাহলে এটা হচ্ছে 2n, তাহলে 2 × n, তাহলে হবে 18, তাহলে 18টি। বুঝতে পেরেছো যে নিউমেরিক্যালস গুলো করলাম? দেখো তোমাদের জন্য একটি কোশ্চেন আমি বোর্ডেতে লিখে দিচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটি করে তুমি আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো কোশ্চেনটা আমি লিখছি, তোমরা নোট ডাউন করে নাও। ডিম্বকের ভ্রূণস্থলীতে মোট নিউক্লিয়াসের সংখ্যা কত? HW কত? ফার্স্ট কোশ্চেন, এর সাথে আছে এর মধ্যে কোনটি নিষেকের পর শস্য গঠন করে? এরপর নেক্সট কোশ্চেন আছে এর মধ্যে কোনটি নিষেকের পর শস্য গঠন করে?
বুঝতে পেরেছো কোশ্চেনটা কি? অলরেডি পড়িয়েছি, আজকেও আলোচনা করেছি এইসব রিলেটেড জিনিসপত্র। তো পুরো ভিডিওটা ভালো করে দেখবে এবং এটা সলভ করার চেষ্টা করবে এবং কমেন্টে জানাবে এর উত্তরটা। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে। এরকম আরো অন্যান্য বিষয়ের যদি প্রশ্ন উত্তর চাও অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।